আজ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ চঞ্চল। জনাব চঞ্চল, আপনাকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। হ্যাঁ, শুভ সকাল। এত সকালে কি সকালটা শুরু হয় আজকের মতন? এত সকালে উঠতে পারি না, একটু পরে উঠি, বা উঠলেও কাজে যেতে তো একটু সময় লাগে। আমরা সচরাচর একটি প্রশ্ন করে থাকি আমাদের অতিথিদের, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? একজন শিক্ষকের, বিশেষ করে একজন ডিনের সকালটা ঠিক কেমন হয়? ওই সারাদিন অনেক কাজ থাকে, তো সেগুলো চিন্তা করতে করতে ব্রেকফাস্ট করে করে তারপরে বেরিয়ে যাওয়া। মানে রুটিন ওয়ার্ক থাকে অনেক। জি, রুটিন ওয়ার্কের বাইরেও অনেক কাজ থাকে, অনেক সোশ্যাল মানে ইনভলভমেন্ট থাকে, এনগেজমেন্ট তৈরি হয় তাৎক্ষণিক মুহূর্তে, সেটিগুলোকে রিশিডিউল করে টোরে চলতে হয় আর কি। একজন শিল্পী যখন এই যে একাডেমিক কাজের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন, তখন চ্যালেঞ্জটা কেমন? চ্যালেঞ্জ তো একটা আছেই, কারণ শিল্পী তো খুব স্বাধীন, মানে স্বাধীন চিন্তার মানুষ হয়, একটা ভিন্ন ফিলোসফিক্যাল একটা জায়গা থাকে, সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করা আসলেই কঠিন। এটা সবার পেরে ওঠা কঠিন, তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য তো বটেই। আমি তো চেষ্টা করছি করবার, কারণ করতে হয় অনেক কাজ, আমরা চাইলে পারি না এমন তো কিছু না। হ্যাঁ, অফকোর্স, সেটা তো আছেই। এই যে যেহেতু শিল্পী হিসেবে একটা তো পরিচিতি আছে, এবং এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই মানে নতুন যে চেঞ্জটা হচ্ছে আপনার শিক্ষকতা জীবনে, যে দীর্ঘ সময় শিক্ষকতা জীবনে, এখনকার তরুণ প্রজন্ম আর্টটাকে আসলে কিভাবে দেখে, শিল্পটাকে তারা কিভাবে দেখে? তরুণরা খুব ভালোভাবে দেখে, কারণ আগে তো যখন আমরা তরুণ ছিলাম তখন বলা যেতে পারে যে এই জিনিসগুলোর সুযোগ অপরচুনিটি কম ছিল। এখন তো চারদিকে তো শিল্পের ছড়াছড়ি, মানে সমস্তটাই তো আমি তো দেখি যদি খোলা চোখে এখানে যা আছে, মানে শিল্পের বাইরে তো কোনো কিছুই না। আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, মানে এই যে কাপ কিংবা মগ, হ্যাঁ, সিরামিক, কিংবা এই যে আমাদের ল্যাপটপ আছে, কিংবা এই যে টেবিল আমরা বসে আছি, সেট, সমস্ত যে আলো ছায়া সব কিছুর মধ্যেই তো শিল্প আছে। কথা বলছেন আপনি, তার ভেতরেও আছে। যত দিন যাচ্ছে আমাদের ওই চিন্তার জায়গাগুলো পরিষ্কার হচ্ছে, তরুণরা বুঝতে পারছে, এবং আমাদের চাইতে তো অনেক অগ্রসর বর্তমান প্রজন্মের তরুণ তরুণী যারা আছে। ফলে সুযোগগুলো আগেও ছিল, কিন্তু আমরা অতটা বুঝতাম না, কিংবা আমাদের দেশের সচেতনতার একটা অভাব থাকবার কারণে আমরা আসলে এগুলোকে খুব একটা কাজে লাগাতে পারতাম না। এখন দিনকে দিন যথাযথ জায়গায় কাজটা হচ্ছে। ঠিক সেই জায়গায় একটি বিষয় জানতে চাচ্ছি, বর্তমানে এআই চলে এসেছে, ডিজিটাল যুগ তো আমরা আগেই পেয়েছি, সেই জায়গায় ঠিক কতটা প্রভাবিত করছে শিল্পকলাকে এই যে প্রযুক্তির যে বিষয়গুলো রয়েছে? বিশেষ করে আপনি যেহেতু শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন, তারা বিষয়গুলো তাদের চিন্তাধারায় কতটা প্রভাব ফেলেছে এই ডিজিটাল অ্যাসপেক্টগুলো? এগুলো থাকবেই, কারণ একটা সময় যখন মোবাইল বেরিয়েছিল, কম্পিউটার যখন এসেছিল, তখনও প্রশ্ন উঠেছিল যে হাতের কাজ থাকবে না, চিন্তার জায়গা থাকবে না। তো এআই থাকবে, এর মতন, ঠিক আছে, এটা একটা বিশাল প্রশ্ন সমকালীন সময়ে, যে এআই আমাদের উপরে আসলে কতখানি প্রভাব বিস্তার করবে, আমরা আমাদের মূল জায়গাটায় থাকবো কিনা। কিন্তু একজন প্রকৃত শিল্পী তো তার দর্শনের জায়গাটা প্রতিষ্ঠিত করে, মানে অনুমান অনুধাবনের জায়গাটা কে আসলে প্রকাশ ঘটায় তার শিল্পকর্মে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে। তো সেই জায়গায় মনে হয় না যে খুব জটিলতায় আমরা পড়ে যাব। মানুষের চিন্তাগুলো দিনকে দিন পরিবর্তন হতে থাকবে, এর মধ্যে ফাংশনালিটি আছে, অনেক বিষয়ের সাথে মেলে, মানে নান্দনিক দৃষ্টিভঙ্গি, ব্যবহারিক জায়গাগুলো, দার্শনিক চিন্তাগুলো, এগুলো তো এগোতেই থাকবে। ফলে এর সাথে একটা যুদ্ধ আছে, আবার আমাদের সহায়ক ভূমিকাও রাখবে। মানে একদিকে যেমন এআই আমাদেরকে ক্ষতিও করতে পারে, আবার পাশাপাশি এটাও বলা যেতে পারে যে না, আমরা এর মাধ্যমে কিন্তু আবার সহযোগিতাও পাচ্ছি। অর্থাৎ চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি দুটোই থাকবে। অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই থাকবে। আর শিল্পীদের কাজ শিল্পীরা করবে, কারণ ওটা মাথা থেকে আসে, ভেতর থেকে আসার একটা ব্যাপার আছে।
সেটা তো আসলে একটা অসাধারণ বিষয় যে শিল্প তো সবসময় আপনি যেভাবে চিন্তা করছেন সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে, যেটা দর্শক দেখতে পাচ্ছে এবং দর্শক দেখে তার এসে আবার নিজের একটা সেটাতে চিন্তা জাগ্রত হচ্ছে বা সে নিজের মতনকে সেটাকে ইন্টারপ্রেট করছে। তো শিল্প কি শুধু ইন্টারপ্রিটেশনের মধ্যেই থাকবে, নাকি আপনি বলেছেন যে ব্যবহারিক একটা শব্দ, যে আমরা কি ব্যবহারিক জায়গায় কি আমাদের শিল্পটাকে নিয়ে আসতে পারছি কিনা? কারণ অনেক দেশে দেখা যায় যে তাদের আর্ট, পট্রি, হয় না, সিরামিক, এগুলোর মধ্যে আর্টিস্টরা যেটা করছেন সেটা হাই এন্ড আসলে বিক্রি হচ্ছে এবং তারা রেগুলার সেটাকে ইউজের মধ্যেও নিয়ে আসছেন। কিন্তু আমাদের দেশে সেই চর্চাটা হচ্ছে কিনা, যে আমরা সিরামিক, যেটা আপনি সিরামিক নিয়ে কাজ করেন, তো সেখানে যে সিরামিক কি শুধুমাত্র যেগুলো ফ্যাক্টরিতে হচ্ছে সেখানেই আছে, নাকি আর্টিস্টরাও সিরামিকে যে জিনিসগুলো বানাচ্ছে সেগুলোকে আসলে আমরা মানে আমরা ব্যবহারিকভাবে সেটাকে আসলে আমরা কিনতে পারছি? সবভাবেই আছে, ব্যবহারিক সিরামিক তো বেশি। এমনিতে তো সিরামিকের শুরুটাই হয়েছিল ব্যবহারিক ইউটিলিটিটাকে মাথায় রেখে, তো আর ব্যবহারিক তো আছেই আমাদের দেশে। মানে যদি দেখি ট্র্যাডিশনাল সিরামিস্ট যারা আছে তারাও তো বেশিরভাগ ব্যবহারিক পণ্যই তৈরি করছে। তারপর আপনার ইন্ডাস্ট্রিগুলো তো ব্যবহারিক পণ্য তৈরি করছে, তো ব্যবহার ছাড়া সিরামিক হয় না। আবার আরেকটা গ্রুপ আছে মানে যেটা নাকি এক্সপেরিমেন্টাল ধরনের আর কি শিল্পীরা করে, মানে স্টুডিও সিরামিক বা ভাস্কর্য কিংবা নানান ধরনের ফর্ম মোটিভ হতে পারে। তো সেটারও একটা বিশ্বজনীন একটা ক্ষেত্র আছে, সেটাও অনেক সুপরিশীলিত। সিরামিক আসলে অনেক ভাস্ট, ফলে হচ্ছে কি যে এই জায়গাগুলো ব্যবহার দিয়ে শুরু হয়েছে কিন্তু সে এখন আর ব্যবহারে নাই। মানে আপনি যদি মানে ম্যাটেরিয়ালিস্টিক সেন্স অফ ভিউজ যদি আমরা মূল্যমান নির্ধারণ করতে চাই, তো সেই ক্ষেত্রে একটা সৃজনশীল সিরামিকের অনেক মূল্য। আর যখন ম্যাচ প্রোডাক্টে আমরা যাচ্ছি, এই যে আমাদের ক্রোকারিজ যেগুলো আছে, সিরামিক তো অনেক বড় সাবজেক্ট। যেমন আর্কিটেকচারাল সিরামিক ছাড়া তো আমরা ভাবতেও পারি না, ক্রোকারিজ ছাড়াও চিন্তা করা যায় না। যুগে যুগে এরকম অনেক হয়েছে, যেমন সিরামিককে কিভাবে বাদ দিয়ে অন্য কোনো ম্যাটেরিয়াল, অনেক প্রতিযোগিতামূলক কমার্শিয়াল মার্কেটে চেষ্টা তো চলেছে, কিন্তু কেউ টিকতে পারেনি। না, হাজার হাজার বছর যাবত কেউ আসলে টিকতে পারেনি। সিরামিক তার জায়গায় আসলে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এমনটাই যাবেই। কারণ এটা এমন একটা মাধ্যম যেটাকে পিছনে ফেলে রাখা আসলে খুব সহজ না। মাটি দিয়ে তৈরি তো, কারণ ম্যাটেরিয়ালটা খুব সহজে পাওয়া যায়, প্রায় সব দেশেই মাটি আছে। এর সাথে এখন আধুনিকরণ কৌশল প্রযুক্তি যুক্ত হয়ে রীতিমতো আকাশে অলরেডি উঠে গেছে সিরামিক এখনই। তো এটা যে কোথায় যাবে, মানে যে অনেক দূর যেতে থাকবে। আরেকটি বিষয় আপনাকে যেহেতু আজকে পেয়েছি, জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, বর্তমানে ডিন হিসেবে দায়িত্বে রয়েছেন। জাতি হিসেবে বা জাতিগত পর্যায়ে শিল্পকলা বা শিল্প চর্চায় বাংলাদেশ বা আমরা ঠিক কোন পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করেন? কতটুকু এগোতে পেরেছি 2025 সালে? আমাদের বাংলাদেশে ফাইন আর্টের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক ভালো, নিঃসন্দেহে। মানে আমরা খুব প্রাউড করতে পারি। মানে আমাদের, কেন বললাম যে হয় না যে বাংলাদেশ ছোট দেশ, আমাদের দরিদ্র দেশ, সেই না, আমাদের অনেক ল্যাকিংস আছে, কিংবা আমাদের অনেক দুর্নীতি আছে, আমাদের চিন্তার দুর্নীতি আছে, আমাদের মানসিকতার অসততা আছে। তো সার্বিক দিক থেকে আমাদের একটা জায়গা খুব গর্বের জায়গা, আমাদের চারুকলা অর্থাৎ ফাইন আর্টস, এটা আমরা কিন্তু একদম খুব মানে বিশ্বজনীন মানের শিল্পী আমাদেরকে এখানে কিন্তু প্রচুর আছে এবং তাদের শিল্পকর্ম আছে। এটা খুবই অনেক দিন আগে থেকেই আছে, দিনকে দিন সেই জিনিসগুলো বাড়ছে। মানে আমরা বলতে পারি যে আমরা যে সমস্ত শিল্পকর্ম, রিসার্চ কিংবা আমাদের এক্সপোজিশন সবকিছু আসলে একটা বিশ্বজনীন মাত্রায় স্বীকৃতি আছে এবং আমরা এগিয়ে চলেছি। এখন বলতে পারেন আমাদের ন্যাশনালি সেই জিনিসগুলোর মূল্যবোধের যে জায়গাটা কতখানি বুঝছে জানছে, আসলে অত তো ধীরে ধীরে বুঝবে। এই বোঝার জায়গাগুলোর জন্য লেখাপড়ার প্রয়োজন আছে, দেখবার প্রয়োজন আছে, শিল্প কি তো সেটা বুঝতে হবে। আর এটা খুব স্বাভাবিক আমাদের দেশে। তবে আমি খুব নিরাশ হচ্ছি না, মানে দেখছি যে দিনে দিন মানুষজন আসলে জিনিসগুলোকে উপলব্ধিতে আনছে, বিবেচনায় আনছে, যে কেন শিল্পকর্ম কি বলছে। মাধ্যমগুলোকে তো চিন্তা হবে, হিউজ মানে অনেকগুলো মিডিয়াম আছে, মানে আর্ট হয়, তো সেই আর্টের কি বক্তব্য,
তো ইনসাইডে কি আছে, মানে আসলে কি শিল্পী প্রকাশ করতেছে, সব অত যে বুঝতে লাগে তা না, কিন্তু এটা তো একটা দেখার চর্চার একটা ব্যাপার আছে। আপনি যদি কবিতা না পড়েন, নিয়মিত পড়েন, অটোমেটিক্যালি আমি যদি পড়তে থাকি একটা জিনিসের প্রতি আমি আসক্ত হব এবং এটার মর্মার্থ বোঝা কিংবা গভীরে ঢুকবার একটা জায়গায় তৈরি হবে। আদারওয়াইজ তো সেটা বোঝা যায় আসলে অবশ্যই, আর না হলে তো সেটা সম্ভব না। সবাই সবকিছু ভালোবাসবে তা না, তবে আমাদের জাতীয়ভাবেও আমাদের অবস্থান ভালো বলবো। বিশেষত ঢাকার দিকে তো অনেক সচেতন মানুষ। আপনি দেখবেন, একটা উদাহরণ দিই তাহলে, ঢাকায় কিন্তু প্রায় অনেকগুলো গ্যালারি, প্রায় 25-30টা গ্যালারি আছে। তো প্রতি শুক্রবার শনিবারে কিন্তু কোথাও না কোথাও এক্সিবিশন হচ্ছে এবং প্রচুর পরিমাণ শিল্পপ্রেমী মানুষ কিন্তু সেখানে ভিড় করছে। এইটাই আমাদের একটা আশাবাদিতার জায়গা আর কি। এটা একটি ইতিবাচক জায়গা। আমরা প্রত্যাশা করি এভাবে এই শিল্প এগিয়ে যাবে, বাংলাদেশও এগিয়ে যাবে, নিশ্চয়ই এগোবে। দুনিয়া এই পর্যায়ে আমাদের একটা বিরতি প্রয়োজন। দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সাথে আছি মাসুম রাব্বি, সাথে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ চঞ্চল। আপনার কাছে শুনছিলাম বিরতির আগে যে আর্টসের বিভিন্ন মিডিয়াম অফ আর্টসের কথা আপনি বলছিলেন, সেগুলো যদি ছোট করে একটু বলতেন। অসংখ্য মাধ্যম তো এই ধরেন আমি সিরামিকের তো পড়াই, সিরামিকের তো অনেক অপরচুনিটি। ধরেন এই ক্রোকারিজ একটা সেক্টর, তারপরে ওই স্থাপত্য মৃৎশিল্পের একটা জায়গা আছে, মানে আর্কিটেকচারাল সিরামিকের বেসিন, কোমর, এই জিনিসগুলো আপনারা দেখেন না, টাইলস ভাবা যায়, মানে আধুনিক নগর জীবন মানে কল্পনা করা যায় সিরামিক্সের ছাড়া। হ্যাঁ, ওই বিকল্প কিছু না কিছু তো ম্যাটেরিয়াল আছে, এক্সপেরিমেন্ট হয় কখনো কখনো। এখন যেমন খুবই মডার্ন ওয়ার্ল্ডে গ্লাসটা খুবই ব্যবহার হচ্ছে, কিন্তু সিরামিকটা আনঅ্যাভয়েডেবল। এই সিরামিকের অনেকগুলো জিনিসগুলো, যেমন ম্যাডাম তো আলাপচারিতা একবার একটু বললেন না যে কি গহনা থেকে শুরু করে, সিরামিকের তো অনেক কিছু হয়। দাঁতও তো সিরামিক দিয়ে বানায়। তো এই যে পোর্সেলিন যেটাকে বলে আর কি, সিরামিক ভাস্ট একটা জায়গা। তো সিরামিকের এরকম আছে, আমার অনুষদে 8টা বিভাগ আছে। 8টা বিভাগের প্রত্যেকটা বিভাগে না হলেও 15 থেকে 20টা মাধ্যমে কাজ করা হয়। প্রসেস তো আছেই, মানে আলাদা মিডিয়ামগুলো এরকম, কিংবা ওই এক এক কাজ এক এক ধরনের জন্য কিন্তু আসলে ক্লে প্রিপারেশনের প্রসঙ্গ আছে। যেমন এই জায়গাগুলো অনেক বেশি আলাপ আলোচনা না করলে খোলাসা করা কঠিন। যেমন চিত্রকলাটা একটু সহজ, এই যে আমাদের বোধের মধ্যে আছে। হ্যাঁ, চিত্রকলাটা একটু সহজ। যেমন এখন যেমন অ্যাক্রিলিক পেইন্ট খুব আবিষ্কার হয়েছে, জল রং, ওয়াটার বেসড, তো ওগুলো দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। একসময় অয়েল ছিল। তো সিরামিকের জায়গাটা খুবই বিস্তৃত, কারণ ওখানে আপনার এই ক্রোকারিজের জন্য আলাদা ইকুইপমেন্ট লাগছে, ওইটার জন্য আলাদা ক্লে প্রিপারেশন লাগছে, ক্লে কম্পোজিশন আলাদা করা লাগছে। আবার আমার পায়ের নিচে যে টাইলস আছে সেটাও কিন্তু সিরামিক, কিন্তু তার কিন্তু ক্লে কম্পোজিশন কিন্তু টোটালি ডিফারেন্ট। ওরকমটা আর কি, যে ভেরি করে আমি আসলে কি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি তার উপরে ভেরি করে। আর প্রোডাক্টের একটা ব্যাপার, আর একটা আছে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো স্টুডিও সিরামিক। এটা অনেকে জানে না। স্টুডিও সিরামিকটা কি আসলে মূল রিসার্চটা হয়তো স্টুডিও কেন্দ্রিক, যেটা শিল্পীরা করে। তো এবং অনেকেই এটাও জানি না যে ইন্ডাস্ট্রিগুলো যে প্রোডাক্টগুলো করছে তাহলে তারা ডিজাইন কোথা থেকে আনছে। এই জায়গাগুলো আমাদের জানার গ্যাপ আছে। কারণ একটা মগই ধরি আমি, কিংবা একটা ডিনার সেট, তো সেই ডিজাইনগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। তো সময়ের সাথে সাথে বাজার ফেস বাই ফেস তো চেঞ্জ হতে হবে, এবং এক একটা কোম্পানির সাথে একটা কিন্তু তুলনামূলক কিন্তু প্রতিযোগিতা আছে। ক্রেতাদের আসলে রুচির প্রসঙ্গ আছে, ক্রয় ক্ষমতার বিবেচনা আছে। তো সার্বিক দিকগুলো করছে কিন্তু শিল্পীরা। সেখানে যখন প্রথম একটা ডিনার সেট বলি কিংবা একটা টিপট বলি, প্রথম যে ইউনিক ডিজাইনটা বানানো হবে ওইটাই আসলে শিল্পকর্ম, ওইটাই শিল্পকর্ম, এবং গোটা শিল্প মূল্য সেটার মধ্যে আছে। কারণ ডিজাইনটা তো একেবারেই উদ্ভাবন করা হয়েছে নতুনভাবে। আর সেটিকে যখন অনেক মাছ প্রোডাক্টে যখন চলে যাওয়া হবে, তখন জিনিসটার দাম 200-500 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভেবে দেখেন, ওই যে
মানে প্রথম যে নকশাটা করা হয়েছে, কতটুকু মানুষ, এই যেমন চায়ের কাপ কতটুকু আমরা খেতে পারি, কোন টাইমে কতটুকু খাবো, তার ভেতরে কতটুকু চা থাকবে, হাতলটা ধরার যে একটা কমফোর্টেবিলিটি, এবং গোটাটার কিন্তু ওজন, হ্যাঁ, তারপরে এই চারকোনাতে খেতে আমার কি আসলে কতটা আনন্দ লাগে, কিংবা রাউন্ড যদি হয় তাহলে কতটা আনন্দ লাগে, আমাদের মুখাকৃতি কি, তারপরে আমাদের চোখের যে ভিজুয়াল একটা জায়গাগুলো আছে, অনেক কিছুর কনসিডারেশনে একটা ডিজাইন হয়। এই কারণেই হয় কি যে ওই যে শিল্প মূল্যটা অনেক বেড়ে যায়। আপনি দেখবেন বিভিন্ন দেশে একটা টিপট, ইউনিক একটা আর্টিস্টের টিপট কল্পনাই করা যায় না, এত দাম। মানে আমাদের এশিয়ান দেশগুলোতেও যদি আমরা দেখি 30-40 লাখ টাকা দাম একটা টিপট, মানুষ বিশ্বাস করবে না যেটার ভিতরে কি আছে। এটা প্রথম ডিজাইন। আর একটা হলো যে এই ডিজাইনটা যদি আর কখনো না হয়, যদি হয় যে শর্ত থাকে যে না এই ডিজাইন আর কন্টিনিউ করা হবে না, একটা আপনার কাছে এক পিসই আছে, পৃথিবীতে আর কোনোটা নেই, তাহলে সেইটার যে শিল্পমূল্য তখন খুবই চড়া শিল্পমূল্য হয়। এমনিতে তো আমাদের চারুকলা কেন্দ্রিক ভাস্কর্য ডিপার্টমেন্ট আছে, সেখানে তো মেটালের কাজ হয়, তারপরে স্টোনের কাজ হয়, তারপর কনক্রিট ঢালাইয়ের কাজ হয়, এইভাবে কিন্তু অনেক মাধ্যম, শিল্পের অনেক মাধ্যম। এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে তরুণরা কিন্তু একটা করে কিন্তু ধরে যদি কেউ কাজ করে, উদ্যোগ গ্রহণ করে, তাহলে কিন্তু তারা খুব সফলভাবে কিন্তু একটা এগিয়ে যেতে পারে। পোশাক শিল্প ধরেন, আমাদের দেশি ইতিমধ্যে কিন্তু গত 2 দশক ধরে আমি যেটা দেখছি একটা বিপ্লব হয়ে যাচ্ছে না। যেমন এর মধ্যে কারা কাজ করেছে, আড়ং তো দীর্ঘদিন ধরেই কাজ করছে, সেটা কোথায় গেলাম না, ওরা তো একেবারে পায়োনিয়ার। তার পরবর্তীতে হয়তো বিবিএনা এসেছে, অনেক ডিজাইনিং, এবং আমরা কিন্তু এখন দেখি যে আমাদের তরুণরা কিন্তু অনেক ধরনের ইভেন্টের মাধ্যমে, নতুন নতুন এন্টারপ্রেনারশিপের মাধ্যমেও কিন্তু তারা তাদের আর্ট পিসটাকে সামনে নিয়ে আসছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে সকলে যুক্ত হবার জন্য, এবং আমাদের আসলে এই আইডিয়াটা দেওয়ার জন্য যে শুধুমাত্র একটা কাপ যখন আমরা দেখি সেটার পেছনে একটা হিউজ হিস্ট্রি থাকে, অনেকের ক্রিয়েটিভিটি, সেখানে একটা ক্রিয়েটিভিটি থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একেবারেই শেষ পর্যায়ে আমরা আছি। দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও শুভ সকাল।